আজকের যে মুলতবি কমিশন সভা ছিল নবম সভা, সেটা আজকে কন্টিনিউ করেছে। সেখানে প্রথমে আমরা যেটা আলোচনা করেছি আমাদের আরপিওর বিভিন্ন সংশোধনী, উল্লেখযোগ্য সংশোধনী যেগুলো কমিশন আজকে অ্যাপ্রুভ করেছে সেগুলো হচ্ছে যেমন আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত, যেহেতু ইভিএম এর ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। নির্বাচন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের অবহেলাজনিত যে শাস্তিগুলো আছে সেই শাস্তিগুলো ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছে। এটা 3 কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা বিধান নিশ্চিত করা হয়েছে যে এটার ফিডব্যাক গৃহীত ব্যবস্থা সম্বন্ধে যেন কমিশনকে জানানো হয় এবং ভবিষ্যতে এটা সংশ্লিষ্ট ব্যক্তির পার্সোনাল ডোসিয়ারের মধ্যে থাকবে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে। কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সংবাদকর্মীদের কেন্দ্রে প্রবেশের বিধান করা হয়েছে। আরপিওতে আমি আরপিও বলছি আজকে। ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি কার্যকরের যে বিধান সেটা সন্নিবেশ করা হয়েছে। অর্থাৎ আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে, মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। আগে লটারির মাধ্যমে যে বিধান ছিল যে ভোটের সংখ্যা 2 জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি, এটা কমিশন সঠিক বলে মনে করে না। বিলবোর্ডে শুধুমাত্র যেগুলো ডিজিটাল বিলবোর্ড সেগুলোতে আলোর ব্যবহার করা যাবে, বিদ্যুতের ব্যবহার করা যাবে, তাছাড়া আলোকসজ্জার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা বলবৎ থাকবে। ক্যান্ডিডেটদের যে ব্যয়, এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরো সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যত্যয় হয়ে থাকতে পারে সেগুলোকেই অডিট করবে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো ব্যক্তি পর্যায় থেকে 10 লক্ষ পর্যন্ত এবং প্রতিষ্ঠান পর্যায়ে 50 লক্ষ পর্যন্ত অনুদান বা ডোনেশন নিতে পারত। এটাকে 50 লক্ষ করা হয়েছে উভয় ক্ষেত্রেই, তবে শর্ত দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে। যে সকল কর্মকর্তারা
নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকেন, বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের যাদের বদলি তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠানে 15 দিন পর পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে করতে হয়, সেখানে সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজিদের অন্তর্ভুক্তি ছিল না, সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি ব্যবহার করে যে কোনো ধরনের মিথ্যাচার বা অপবাদ ছড়ানো ইত্যাদি ব্যাপারে প্রার্থী, দল, সংস্থা, মিডিয়া সংস্থা সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রভিশন করা হয়েছে। নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেন তাদেরকে সাধারণভাবে আমাদের বিধি অনুযায়ী 30 দিন পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয় তাদের গঠনতন্ত্র ব্যাপারে। এটা 30 দিনই থাকবে, যদিও বা সংস্কার কমিশন এখানে 90 দিন পর্যন্ত এটাকে বৃদ্ধি করার ব্যাপারে একটা প্রস্তাব করেছিলেন। আমরা বিবেচনা করে দেখেছি, এটা করতে গেলে পরে দেখা যাবে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো না, প্রসেসটা অনেক ডিলে হয়ে যাবে। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দরখাস্ত যদি নাকচ হয় তাহলে 15 দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই নির্বাচন কমিশন তাদেরকে পত্র দেবে। অতীতে শুধুমাত্র নাকচ করে চিঠি দেওয়া হতো এবং এই চিঠিটা আদালতে তারা উপস্থাপন করতে পারতেন এবং আদালতে এই কারণগুলো যথাযথভাবে প্রদর্শিত না হওয়ার কারণে অনেকে আবার নিবন্ধন ফেরত পেতেন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে এটা একটু অস্পষ্ট ছিল, এটা স্পষ্ট করে আরপিওতে অ্যাড করা হয়েছে। হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে। জি জি জি, যে অফিসের জন্য অর্থাৎ এমপি যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারে, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। জি, তবে এই 5 বছরের পরে গিয়ে আর নির্বাচন কমিশনের এটাতে এখতিয়ারের মধ্যে থাকবে না। আপনারা একটা প্রস্তাব করেছিলেন, দাবি করেছিলেন সংবাদকর্মীদের ভোট, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সংবাদকর্মী অ্যাক্রিডিটেশন করে থাকেন জাস্ট নির্বাচনের আগ মুহূর্তে, 1, 2, 3, 4 দিন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আপনাদের সাথে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনাদের মতামতগুলো শুনতে চাই, কিভাবে এটা করা যেতে পারে আর না গেলে কিভাবে আপনারা দিতে পারেন ভোটটা। আপনাদের সাথে আলোচনা করা হবে আগামী সপ্তাহে, এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দল নিবন্ধন এই গেল আরপিও সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো, আর ছোটখাটো কিছু কারেকশন আছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। দল নিবন্ধন আমাদের যে কার্যক্রম চলছিল গত মার্চ মাসের 10 তারিখে, আজ থেকে প্রায় 5 মাস আগে, যেটার আমরা সার্কুলার দিয়েছিলাম, আবেদন আহ্বান করেছিলাম। 22শে জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেওয়ার। আমরা টোটাল 143টি আবেদন পেয়েছিলাম। এই 143টির মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরো ছিল না, যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য 15 দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে 84টি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছেন, আর 59টি দল কোনো রেসপন্স করেন নাই। এই 84টি দলের মধ্যে মোটামুটি করে পাওয়া গেছে 22টি আপাত দৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে, যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর বাকি 121টি অযোগ্য বিবেচিত হয়েছে, তাদেরকে কারণ দর্শানো সহ আগামী 15 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কার্যক্রম চলমান আছে। গতকালকে পর্যন্ত ওজোর আপত্তি দাখিল করার
সময় শেষ হয়েছে, গতকালকে শেষ হয়েছে। 82টি আসনের উপরে আমরা বিভিন্ন ধরনের রোজার আপত্তি পেয়েছি, এগুলোর উপরে এখন আমরা শুনানি অনুষ্ঠান করব। নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। আমরা আগামী 18 আগস্ট সংশ্লিষ্ট কমিটিকে এবং সেক্রেটারিয়েটকে বলেছি কমিশন থেকে প্রাথমিক কর্মপরিকল্পনা ড্রাফট পুট আপ করতে, যেটা প্রথমে করা হয়েছিল, এখন পর্যন্ত আবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উপাত্তের ভিত্তিতে এটাকে আবার হালনাগাদ করা। একটি বিষয় যেটা আচরণবিধিতে যোগ হবে দল এবং প্রার্থীদের, সেটা হচ্ছে নারীর প্রতি সম্মান নিশ্চিতের লক্ষ্যে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আমি গতকালকেও একটা ফাংশনে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে জনৈক নেত্রী একটা সমস্যার কথা উত্থাপন করেছিলেন যে সাইবার বুলিংটা বিশেষ করে নারীদেরকে টার্গেট করে অস্বাভাবিক পরিমাণ বেড়ে গেছে। এটা অন্ততপক্ষে দল এবং প্রার্থীদের আচরণবিধির মধ্যে সামিল করা প্রয়োজন। পাশাপাশি আজকে ক্যাবিনেটেও এটা নিয়ে আলোচনা হয়েছে, সার্বিকভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের জন্য সহনীয় অবস্থান তৈরি করা। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। স্যার, আপনি 22টা দলের কথা বলেছেন, সেই 22টা দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারা? আর দ্বিতীয় আমি নাম আমার কাছে নাই, নাম আপনারা সেক্রেটারিয়েটে কথা বলে নিন। স্যার, এআই নিয়ে আসলে আপনারা যে বিষয়টা বলছেন, এর আগে সামাজিক মাধ্যমে গুজব বা এই বিষয়গুলো আপনারা নিয়ন্ত্রণের কথা বলছেন, সেটা আসলে কি আপনাদের পক্ষে সম্ভব কিনা? সামাজিক মাধ্যমে অলরেডি হচ্ছে এআই জেনারেট অসংখ্য ছবি ভিডিও আছে, সেটা কি আসলে আপনারা পারবেন? এটা 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 একটা বৈশ্বিক সমস্যা, এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়। এবং আপনাদেরকে বলি যে আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে আমি পৃথিবীর কমপক্ষে 20টা ইলেকশন ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি বিভিন্ন সময়, এবং এখানে সবারই একটাই কনসার্ন, এটা একটা গ্লোবাল কনসার্ন। আমরা তো বলছি যে আমরা চাই না যে আমাদের ব্যান্ডউইথ কমে যাক বা যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিই বা কোনো প্ল্যাটফর্ম বন্ধ করি, তাহলে আমাদের হাতে কি উপায় আছে? উপায় হচ্ছে বেসিক্যালি আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, গতকালকেও একটা প্রেজেন্টেশন আমাদের আইএফএস দিয়েছে, আমরা একটা স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করছি যে কিভাবে ভালো তথ্য দিয়ে খারাপ তথ্যকে আপনার ডাইভার্ট করা যায়। কারণ আপনি খারাপ তথ্য থামাতে পারবেন না। পৃথিবীব্যাপী আপনার নর্মাল একটা হচ্ছে 50%-এর আপনি এন্টিটি ট্রেস করতে পারবেন না। এটা হচ্ছে গ্লোবাল একটা অ্যাভারেজ, যে শতকরা 50% কোত্থেকে আসছে সেটাই দেশের ভিতর থেকে। তো যাকে আমি ট্রেসই করতে পারবো না, আইনের আওতায় আনতে পারবো না, তাকে জবাবদিহিতার আওতায় আনবো কিভাবে? সো তাহলে উপায় হচ্ছে দুটো, একটা হচ্ছে কমপ্লিট শাটডাউন, অথবা এগুলোকে ওভার পাওয়ার করে দিও ভালো তথ্য দিয়ে। এবং সেখানে আপনাদের সহায়তা আমাদের ভীষণভাবে প্রয়োজন। আমরাও স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করছি, আপনাদেরকে নিয়েও আমরা একটা ওয়ার্কশপ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ডিটেলটা হয়ে যাক, তখন আপনারা এটা জানতে পারবেন। আমরা আশা করি এটার মাধ্যমে এই প্রবণতাটাকে ঠেকাতে পারবো এবং মিথ্যাচারকে সত্য কথা দিয়ে আশা করি আমরা প্রতিস্থাপন করব। আমরা যেটা পারতাম, কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ ঘোষিত হতো তার নিবন্ধন বাতিল করে দিতে পারে, এটা সব দেওয়া আছে। তার মানে বড় প্রভিশনটা দেওয়া আছে, কিন্তু ছোট প্রভিশনগুলো দেওয়া নাই। আমরা বাস্তবতার মুখোমুখি হচ্ছি যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে, তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন। আমরা চাচ্ছি যে এটা আরো স্পেসিফিক লেখা থাক আরপিওতে। এই যে বললাম তো আপনাকে, এক্সপ্লেন করলাম তো, ছিল। আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন, স্থগিত করাটা তো অনেক ছোট মেজার, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে এটা আইনগতভাবে উল্লেখ করা। স্যার, আরপিওতে দুইটা বিষয় একটু চাই, যে এক নম্বর বিষয় যে জোটবদ্ধ রাজনৈতিক যে দলগুলো ছিল, আরপিওতে একটা প্রভিশন রাখতে চেয়েছিলেন বড় দলের সাথে ছোট দলগুলো জোট করে সেই ছোট দল দেখালে বড় দলের প্রতিনিধি না, ওটা এটাও অ্যাড করা হয়েছে। এটা যেহেতু ছোট বিষয়ের জন্য আমি উল্লেখ করি নাই। জি না, স্ব প্রতীক নিয়েই নির্বাচন করবে দল, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও তাদের নিজস্ব প্রতীক নিয়ে করতে হবে। এটা ইম্পর্টেন্ট। আমরা এটাও অ্যাড করা হয়েছে। জি, বিএনসিসির কথা বলেছিলেন, ওইটা বিএনসিসি কে আমরা অ্যাড করি নাই, কারণ আমরা আইনের আওতায় দেখলাম আমরা বিএনসিসি কে এটাতে অ্যাড না করেও নিতে পারবো। আর বিএনসিসি কে টেকনিক্যালি আমরা আইন প্রয়োগকারী সংস্থা বলতে পারছি না।
থ্যাংক তাহলে ইউ। কি হচ্ছে জোটগত যে নির্বাচন করে সেটার থেকে আপনারা সেটাকে মানে নিরুৎসাহিত করছেন? নো 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 নো, কোনো অবস্থাতে না। এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। আমরা এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার কিছু না, এটা রাজনৈতিক ফ্রিডম, যে কে এককভাবে দলীয়ভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে করবে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা, যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে, কোনো একটি প্রতীক দিয়ে নয়। জোট করেন কিন্তু আপনি নিজস্ব প্রতীক নিয়ে আপনাকে করতে হবে। জি জি, স্যার, একজন প্রার্থী কতটি আসনে নির্বাচন করতে পারে? এটা আমরা নির্বাচন কমিশন এটা নিয়ে ডিল করছি না। এটা আমরা মনে করি এটা একটা ঐক্যমতের বিষয়। এটা আমাদেরকে, বাই দ্য ওয়ে, আমরা আজকে যা কিছু বললাম এগুলো আমরা যেগুলো মনে করেছি যে এগুলোর সাথে আর ঐক্যমতের কোনো রেলেভেন্স নাই, এগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ঐক্যমত কমিশনে এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনের প্রয়োজন হতে পারে, এটা মাথায় রাখতে হবে সেটা আমাদের। পরে দেখা যাবে। আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা এটা ড্রাফটটা ফাইনাল করে ফেলবো, আগামী সপ্তাহে যাতে এটা পাঠিয়ে দিতে পারি। জি, চূড়ান্ত বলতে পারেন। আমাদের জুলাই সনে এইটা আপনাকে তো বললাম, আপনাদেরকে আমরা যে ক্যাটাগরাইজ করেছিলাম আমাদের মতামত, সংস্কার কমিশনের মতামত ইত্যাদিকে আমরা ক্যাটাগরি যেগুলো দেখেছি যে এটার সাথে ঐক্যমতের রিলেশন নাই বা আমাদেরকে ঐক্যমত কমিশনের ফাইনাল ডিসিশন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই, সেগুলো আমরা ইতোপূর্বেও মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন আমরা এটা সংশোধনী আকারে প্রেরণ করছি। যে বিষয়গুলোতে আমাদের মনে হয়েছে যে ঐক্যমত কমিশন থেকে সিদ্ধান্তটা হয়তো বা আসবে, রাজনৈতিক কনসেনসাসের ব্যাপার আছে, সেগুলো আলাদাভাবে যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো, তখন আমাদেরকে যদি সেভাবে অনুরোধ করা হয় আমরা তখন সেই সংশোধনীগুলো উপস্থাপন করব। সেইগুলোর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই নির্বাচন কমিশনের। স্যার 22টা দলের মধ্যে এনসিপি আছে কিনা? আমি তো বললাম আপনারা তালিকাটা পরে সেক্রেটারি থেকে নিয়ে আজকে দিবেন। আপনার তালিকা দিতে দল পারবো না, কালকে specific দিতে আলোচনা পারবো। করবো। চলেন। থ্যাংক ইউ। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার বিষয়টা যদি আমাদের একটু পরিষ্কার করে বলতেন যে ইসি আসলে কি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, অথবা যে আওয়ামী লীগের ব্যাপারে আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি এই বিধানটা স্পষ্টভাবে আরপিওতে উল্লেখ থাক, সেটাই আমরা উল্লেখ করছি। এটাও রাজনৈতিক কনসেনসাসের ব্যাপার। না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন প্রার্থী হয়, এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না থাকলেও তাকে বিজয়ী ঘোষণা করা হতো, এখন তাকে বিজয়ী ঘোষণা করা হবে না। তার হি অলসো অর শি অলসো হ্যাজ টু গো থ্রু ইলেকশন, যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে, ঠিক আছে, যাতে করে ভবিষ্যতে এই প্রভিশনটাকে কেউ যেন মিসইউজ করতে না পারে। থ্যাংক ইউ সবাইকে।